ভোরের আলো ফুটেছে। রাতের নীরবতায় ঢাকা শহরটা একটু একটু করে ব্যস্ত হয়ে পড়তে শুরু করেছে। যানবাহনের টুকটাক প্যাপ ও ধ্বনি ভেসে আসছে ইতিমধ্যে। প্রীতা নিশ্চিত চিত্তে ঘুমাচ্ছিল এখন, তবে তার এই সুখের ঘুমে হঠাৎ ভাটা পড়ল অদ্ভুত আওয়াজে। কেমন দ্রিম দ্রিম করে কানের কাছে বেজে যাচ্ছে আওয়াজটা। পৃথার ঘুম ভাঙল, তবে সে চোখ খুলল না। অক্ষিদয় বন্ধ রেখে বোঝার চেষ্টা করলো ওই আওয়াজের উৎসটা। এ কি, শুধু যে আওয়াজ আসছে তা তো নয়, একটু পর পর তার মাথাটাও কেঁপে কেঁপে উঠছে। তবে কি শহরে ভূমিকম্প শুরু হয়েছে? হতেই পারে, ঢাকা তো ভূমিকম্প প্রবণ অঞ্চলের মধ্যে অন্যতম। পৃথার হৃদয় কাঁপল। এই ভূমিকম্পের মধ্যে দুর্যোগের সময় কিনা সে মরার মতন ঘুমোচ্ছে। বাড়ির মানুষজনের কি অবস্থা কে জানে। ধপ করে চোখ জোড়া খুলে ফেললো মেয়েটা। তাড়াহুড়ো করে বিছানা ছেড়ে উঠতে গিয়ে অনুভব করলো সে উঠতে পারছে না। কারো শক্তপোক্ত হাতের বাঁধনে বাঁধা পড়ে রয়েছে তার ছোট্ট খাট্ট দেহটা। পৃথা চমকালো, তড়িৎ গতিতে মাথা তুলে সম্মুখ পানে তাকাতেই চোখের সম্মুখে ভেসে উঠল তুর্যের ঘুমন্ত মুখশ্রী। মেয়েটা দ্বিতীয় দফায় আবারও চমকালো। এই কি, সে এই কক্ষে তুর্যের নিকট কিভাবে এলো? তার স্পষ্ট মনে আছে গত রাতে সে ইরার সাথে ইরার কক্ষে ঘুমিয়েছিল। তবে কি তুর্য তার ঘুমের মধ্যে কি এখানে নিয়ে এসেছে? আসতেই পারে, এর দ্বারা কোনো কিছু অসম্ভব তো নয়। লজ্জাহীন ব্রিটিশ পুরুষ একটা। পৃথার আকাশ পাতাল ভাবটার মধ্যে হঠাৎ খেয়াল এলো একটু আগে দ্রিম দ্রিম আওয়াজটার কথা। ওই আওয়াজটা তাহলে কোথা থেকে আসছিল? মেয়েটা সরু দৃষ্টিতে তাকালো তুর্যের বক্ষপানে। নিঃশ্বাসের সাথে কেমন ওঠানামা করছে ছেলেটার বক্ষস্থল। তবে কি এই দ্রিম দ্রিম আওয়াজটা এখান থেকে আসছিল? পৃথা কৌতূহলবশত আবারও মাথা রাখলো তুর্যের বক্ষে। কান পেতে শুনল স্বামীর হৃদস্পন্দনের শব্দ। সাথে সাথে লজ্জায় লাল হয়ে গেল মেয়েটার মুখশ্রী। ওই দ্রিম দ্রিম আওয়াজটা এখান থেকে, অর্থাৎ তুর্যের বক্ষ থেকে আসছিল। আর সে কিনা কি ভেবে বসেছিল, একদম ভূমিকম্প পর্যন্ত চলে গিয়েছিল। পৃথা আর উঠল না তুর্যের বক্ষ থেকে। মাথা এলিয়ে গভীর মনোযোগের সাথে শুনতে শুরু করলো স্বামীর হৃদস্পন্দনের আওয়াজ। হঠাৎ মেয়েটার স্মরণে এলো গতকাল রাতে চুমুর ব্যাপারটা। ওই চুমু খেয়েই তো পালিয়েছে সে। পৃথার লজ্জা বাড়ল আরো। লাজে আড়ষ্ট হয়ে তুর্যের বক্ষ থেকে মাথা তুলল। এখনই তাকে পালাতে হবে এখান থেকে, নয়তো একবার তুর্যের ঘুম ভাঙলে তাকে লজ্জায় মাটির মধ্যে ঢুকে যেতে হবে। পৃথা আস্তে ধীরে নিজের কোমর থেকে তুর্যের হাতটা সরাতে চাইল। তা তো পারলই না, উল্টো তুর্য আরো শক্ত করে কোমর চেপে ধরল পৃথার। ঘুম জড়ানো কণ্ঠে বলল, কি সমস্যা কি? সকাল সকাল এমন যুদ্ধ লাগিয়েছো কেন? ঘুমাতে দাও একটু। পৃথা ভরকালো, সাথে অপ্রস্তুত হলো বেশ। এই লোকটার ঘুম কি সর্বদা সঠিক সময় ভেঙে যায়? কাল কত সাহস করে, কতটা অনুভূতি নিয়ে একটা চুমু খেতে গিয়েছিল, ঠিক তখনই ঘুমটা ভেঙে যায় এই ব্রিটিশ লোকটার। আবার আজ এখনো তেমনটাই ঘটল। পৃথা নিজেকে তুর্যের বাঁধন থেকে ছাড়িয়ে পালানোর পর ঘুম ভাঙলে কি সমস্যা হতো? তা না, মেয়েটা তুর্যের কথাকে উপেক্ষা করে আবারও নিজেকে মুক্ত করতে উদ্যত হলো। হাঁসফাঁস করে বলল, আপনি যতক্ষণ ইচ্ছে ঘুমান, আমাকে তো উঠতে দিন। তুর্য নিজের চক্ষুদ্বয় বন্ধ রেখে জবাব দিল, আমি যতক্ষণে উঠবো তুমি উঠতে পারবে না, সুতরাং চুপচাপ আমার বুকে শুয়ে থাকো। পৃথা অবাক হলো, কপাল কুঁচকে বলল, এ কেমন কথা? আর তাছাড়া আমার কাজ আছে, ছাড়ুন আমাকে। তুর্য তৎক্ষণাৎ উত্তর দিল না কোনো। একটু সময় নিয়ে হুট করে পৃথাকে চাপটে ধরে খুঁড়িয়ে নিল। নিজেদের অবস্থানের পরিবর্তন ঘটিয়ে নিজের শরীরটা ছেড়ে দিল পৃথার শরীরের উপর। মুখ কুচল মেয়েটার ঘাড়ে, ঘোর লাগা কণ্ঠে বলল, তোমার সব কাজ এখন আমার সাথে, আমি ব্যতীত তোমার কোনো কাজ নেই। আকস্মিক তুর্যের এমন প্রগাঢ় স্পর্শে কেঁপে উঠল পৃথা। ছেলেটা উষ্ণ নিঃশ্বাসের ছোঁয়া ঘাড়ে পড়তেই শিরশিরিয়ে উঠল সর্বাঙ্গ জুড়ে। তবে এই অনুভূতি দীর্ঘস্থায়ী হলো না খুব বেশিক্ষণ। তার আগেই চেঁচিয়ে উঠল মেয়েটা, গলা বাড়িয়ে বলল, আল্লাহ গো, এটা হাতি নাকি মানুষ? আপনার এই হাতির মতো দেহ সরান আমার উপর থেকে, নয়তো আমার চ্যাপটা হয়ে যেতে সময় লাগবে না বেশি। তুর্য শুনল পৃথার কথা। কুট করে একটা কামড় বসিয়ে দিল মেয়েটার ঘাড়ে। অতঃপর সে স্থানে নাক ঘষতে ঘষতে বলল, আমার ভার বহন করার অভ্যাস করে নাও জান। এরপর থেকে এই ভার তোমাকে বহন করতে হবে সারা জীবন। পৃথার কান গরম হলো। ছি, কি নির্লজ্জ কথাবার্তা! এই লোকের মুখে কি কিছুই আটকায় না? পৃথা নিজের দুহাত দিয়ে তুর্যকে সরিয়ে দিতে চাইল। কপট রাগ দেখিয়ে বলল,
অসভ্য নির্লজ্জ পুরুষ একটা, উঠুন আমার উপর থেকে। তুর্য পৃথার ঘাট থেকে মাথা তুলল। প্রিয়তমা স্ত্রীর মুখ পানে তাকিয়ে হুট করেই বলল, ভালোবাসি বউ। পৃথা থমকালো, হৃদয়ের এক অজানা প্রশান্তির অনুভব করলো যেন। এর আগে দুই একবার এই মানুষটার কণ্ঠে ভালোবাসি শব্দটা শুনেছে পৃথা, তবে এমন অনুভূতি হয়নি কখনো। তাহলে আজ কেন হলো? সেও তুর্যকে ভালোবাসে বলে? হয়তো তাই। পৃথা আর চোখে তাকালো তুর্যের পানে, মৃদু কণ্ঠে বলল, ধন্যবাদ। তুর্য ভ্রু কুচকালো, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলো। ভালোবাসি বললে ধন্যবাদ দিতে হয়? পৃথা ঠোঁট টিপে হাসলো, এদিক ওদিক চোখ ঘুরিয়ে বলল, সবকিছুর উত্তর দেওয়ার জন্য একটা সঠিক সময়ের প্রয়োজন। সেই সঠিক সময়টা কবে আসবে? অতি শীঘ্রই। তুর্য হাসলো, একটু ঝুঁকে গেল পৃথার পানে, মেয়েটার ওষ্ঠের নিকট নিজের ওষ্ঠ নিয়ে মৃদু কণ্ঠে বলল, আমি অপেক্ষায় রইলাম, তবে এখন আমার একটা চুমুর প্রাপ্য। তাছাড়া কাল রাতের ওটা ধার বাকিরও একটা ব্যাপার আছে না? পৃথা আড়ষ্ট হলো। সে ঠিক জানতো এই লোক ঘুম থেকে উঠেই গতকালের বিষয় নিয়ে নাড়াচাড়া শুরু করবে। পৃথা ইতস্তত করলো, আমতা আমতা করে বলল, একদম না, আপনার বাসি মুখে একদম উল্টাপাল্টা কাজ করার চেষ্টা করবেন না। তুর্যের মুখশ্রী থমথমে আকার ধারণ করলো, বেশ গুরুত্বের সাথে বলল, চুমু খাওয়ার ক্ষেত্রে আমি ওই বাসি টাসি মানতে পারবো না। সকাল বিকাল দুপুর যখনই ইচ্ছা আমি আমার বউকে চুমু খাবো। কথাটা বলেই তুচ্ছ আরেকটু এগিয়ে গেল পৃথার ওষ্ঠের পানে। দুজনের ওষ্ঠ যখন প্রায় ছুঁই ছুঁই, তখন হুট করেই পৃথা দু হাতে চেপে ধরল নিজের ওষ্ঠ। কপট রাগ দেখিয়ে বলল, একদম অসভ্যতাম করার চেষ্টা করবেন না। তুর্য মুখ ফোলালো, থমথমে কণ্ঠে বলল, ঠিক আছে, চুমু খাবো না। তোমাকে চুমু খেতে আমরা বয়ে গেছে। আমি শুধুমাত্র গত রাতের ধারাবাহিকটা শোধ করতে চাইছিলাম। ওই যা। পৃথা মুখে হাত রেখেই জবাব দিল, আপনার ধার বাকি শোধ করার দরকার নেই, সরুন আমার উপর থেকে। তুর্য আর দ্বিরক্তি করল না, থমথমে মুখ নিয়ে উঠে বসলো পৃথার উপর থেকে। মেয়েটা যেন এতক্ষণে হাঁপ ছেড়ে বাসল। ওষ্ঠ থেকে হাত সরিয়ে উঠে বসলো সে, আর এটাই ছিল তার চরম ভুল। পৃথা উঠে বসতেই তাকে জাপটে ধরল তুর্য। নিজের দুহাত দ্বারা মেয়েটার দুহাত শক্ত করে ধরে বলল, এবার তুমি চুমু না খেয়ে যাবে কেউ বউ? পৃথা হক চকালো, চোখ বড় বড় করে বলতে চাইলো কিছু একটা, কিন্তু সে সময় পেল না বেচারি। তার আগেই তুর্য শব্দ করে বাচ্চাদের ন্যায় এলো পাথারি চুমু খেতে শুরু করলো পৃথার মুখ জুড়ে। মেয়েটা অতিষ্ঠ হয়ে উঠল মুহূর্তেই। একে তো ওই শক্তপোক্ত বলিষ্ঠ দেহ দ্বারা তুর্য তাকে জাপটে ধরে আছে, তার মধ্যে মুখটাকেও শান্তি দিচ্ছে না। চেঁচিয়ে উঠল পৃথা, গলা বাড়িয়ে বলল, অসভ্য নির্লজ্জ পুরুষ, ছাড়ুন আমাকে। তুর্য ছাড়ল না, উল্টে পৃথার মুখ বন্ধ করতে এবার বেচারির নরম কোমল ওষ্ঠ দুটো দখল করে নিল নিজের ওষ্ঠ দ্বারা। বিন্দুমাত্র সময় ব্যয় না করে পরম যত্নে শুষে নিতে শুরু করলো সে ওষ্ঠের মধুসূদা। চরম উন্মোদনায় নিজে ওষ্ঠের প্রবল বর্ষণে দিশাহারা করে তুলল পৃথাকে। শিউরে উঠল মেয়েটা, কেঁপে উঠল তার বক্ষস্থল। এই প্রথম কোনো পুরুষ এতটা গাঢ়ভাবে ছুঁয়ে দিচ্ছে তার ওষ্ঠ। হৃদয়ে কেমন অদ্ভুত এক অনুভূতির সঞ্চার হলো। এ কেমন অনুভূতি, এ কেমন অদ্ভুত ভালো লাগা! ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ল পৃথা। পরম আবেশে চোখ জোড়া বন্ধ করে নিজেও সায় জানালো তুচ্ছের কাছে। সময় গড়ালো, সকালের সময়টা কেটে দুপুরের দিকে পা বাড়াতে শুরু করেছে ইতিমধ্যে। সূর্যটা তার প্রখরতা ছড়িয়ে মাথার উপর চলে এসেছে প্রায়, অথচ আরুষের দেখা নেই কোনো। সেই জঙ্গলে জ্ঞান হারানোর আগে যে আরুষকে দেখেছিল তুর্য, তার পর আর একটা বারের জন্য পাওয়া যায়নি ছেলেটা। তুর্য ঠিক বুঝতে পারছে ভয়ে বেচারা তার সম্মুখে আসছে না, তাই বলে তো আর কাজের প্রতি গাফিলতি করা যাবে না। ওই জঙ্গলে তারপর কি হলো, ওরা মুখ খুলেছে কিনা, আর কি কি তথ্য পাওয়া গেল, অনেক কিছুই জানার আছে তুর্যের। তুর্য আর সময় নষ্ট করলো না, নিজে থেকে কল করলো আরুষকে। আরুষ নিজের অফিস কক্ষে বসা ছিল, ভাবছিল তুর্যের কথা। হঠাৎ মোবাইলটা বেজে উঠতে কিছুটা চমকে উঠল বেচারা। টেবিল থেকে তড়িঘড়ি করে মোবাইলটা তুলে হাতে নিতেই দেখতে পেল তুর্যের নাম্বার। ভড়কে গেল আরুষ, এ আবার কল করছে কেন? নিশ্চয়ই প্রতিশোধ নিতে। কলটা কি সে ধরবে? না ধরলে তো আবার চেতে যাবে, তার থেকে বরং কলটা ধরাই যাক, অন্তত কি বলতে চাই সেটা তো শোনা প্রয়োজন। আরুষ ধরলো কলটা, মোবাইলটা কানের কাছে নিয়ে আমতা আমতা করে বলল, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, আপনি স্যার?
তপ্ত শ্বাস ছাড়ল তুর্য। থমথমে কণ্ঠে বলল, তোর হাতের মোটা লাঠির বাড়ি খেয়ে এখন বেঁচে আছি, কিন্তু তুই আমাকে একটা বারের জন্য দেখতে এলি না। এতটা পাষাণ কবে থেকে হলি আরস? আরুষের কিছুটা খারাপ লাগা কাজ করলো। সত্যিই তো তুর্যের অসুস্থতার কারণ সে, অথচ একটা বারের জন্য সে দেখতে গেল না তুর্যকে। এটা নিশ্চয়ই অমানবিক কার্যের মধ্যেই পরিগণিত। কিন্তু সেও তো ভয় পেয়েছিল ভীষণ, তাই যায়নি। জিহ্বা দ্বারা নিজের ওষ্ঠ ভেজালো বেচারা। অপরাধী কণ্ঠে বলল, আসলে স্যার আমার ভুল হয়ে গেছে, আমি ইচ্ছে করে কিছু করিনি। ওই সন্ত্রাসীটার হাত থেকে আপনাকে বাঁচাতে গিয়ে ভুলবশত হয়ে গেছে, মাফ করে দিন স্যার। তুর্য হাসলো, স্বাভাবিক কণ্ঠে বলল, আরে মাপ চাইতে হবে না তোকে, আমি জানি তো ভুল করেছিস। হাজার হলেও তুই আমার বোন জামাই হবি, তোর উপর কি আমি কোনো রাগ করতে পারি বল? আরুষ ভরকে গেল তুর্যের কথায়। এতটা ভালোভাবে কথা বলার লোক তো তুর্য নয়, তাহলে আজ এত ভালোভাবে কথা বলছে হঠাৎ, তাও এত কিছুর পরে? নিশ্চয় এর মধ্যে কোনো ঘাবলা আছে। আবার নতুন কোন ফোন দিয়ে আসছে না তো? আরুষের ভাবটার মধ্যেই তুর্য আবার বলল, সন্ধ্যার মধ্যে আমার বাড়িতে আসিস, কেসের ব্যাপারে কথা আছে। কথাটা বলেই পরপর কল কাটলো তুর্য। আরুষ ঘাবড়ে গেল কিছুটা, বাড়িতে যেতে বলছে। ওখানে নিয়ে না আবার কোনো ঝামেলা করে, ভালো ভালো কথা বলে না হাসপাতালে পাঠিয়ে দেয়। কিন্তু উপায় যে নেই, তাকে তো যেতেই হবে। কেসের ব্যাপারে কথা তো বলতে হবে। রাতের আধার নেমেছে ধরণীতে, সেই আধারের সাথে নতুন রূপে আজ যুক্ত হয়েছে বর্ষা। হুট করে দুপুরের পর যে বর্ষার আগমন ঘটল, তারপর আর থামাথামির নাম নেই কোনো। আরও সে সন্ধ্যার মধ্যে তুর্যদের বাড়িতে আসার কথা থাকলেও বৃষ্টির কারণে আসতে পারেনি। বলেছে কাল সকাল সকাল আসবে। পৃথা তুর্যকে খাইয়ে নিজেকেই সব গুছিয়ে গাছিয়ে কেবল কক্ষে ফিরল। তুর্যের শরীরে একখানা কাঁথা জড়িয়ে হাত পা ছড়িয়ে শুয়েছিল বিছানাতে। হঠাৎ পৃথাকে কক্ষে ঢুকতে দেখেই নিজের কাঁথা নিয়ে একপাশে সরে গেল সে। পৃথা আর চোখে একবার তাকালো তুর্যের পানে, অতঃপর এগিয়ে গেল আলমারির নিকট। আলমারি থেকে আরেকটা কাঁথা বের করতে গিয়ে বসলো বিছানায়, তুর্যের পাশে খালি স্থানে। ভ্রু কুচকালো তুর্য। পৃথার আনা কাঁথাটার পানে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, এই উটকো ঝামালকে আবার এনেছো কেন? পৃথা ভাঁজ করা কাঁথাটা খুলে শরীরে জড়াতে জড়াতে জবাব দিল, শীত লাগছে তাই এনেছি, বাহিরে যা বৃষ্টি। তুর্য মাথা উঁচিয়ে নিজের শরীরে জড়ানো কাঁথাটার পানে তাকালো। কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলো, আমার কথা কি দোষ করলো তাহলে? আমার কথায় কি আসতে তুমি? পৃথা অন্যদিকে মুখ করে শুয়ে পড়ল। স্বাভাবিক কণ্ঠেই বলল, আপনি বেশি ভদ্র তো, তাই আপনার কাঁথায় যাওয়ার সাহস পাচ্ছি না। তুর্যের দৃষ্টি তীক্ষ্ণ হলো। কিঞ্চিত সময় নিয়ে এসে তাকিয়ে রইল পৃথার পানে, অতঃপর নিজের শরীরের কাঁথাটা ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। সময় ব্যয় না করে চটজলদি ঢুকে পড়ল পৃথার কাঁথায়। পিছন থেকে মেয়েটাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, কিন্তু আমি আমার বউয়ের কথায় যাওয়ার সাহস পাইছি। পৃথা তেতে উঠল, ঝাঁঝালো কণ্ঠে বলল, এই এই অসভ্য লোক, আপনি আমার কাঁথায় ঢুকলেন কেন? নিজের কাঁথায় যান। তুর্য পাত্তা দিল না পৃথার কথায়, ভাবলিসীন ভাবে বলল, আমি আমার বউয়ের কথায় ঢুকেছি, তাতে তোমার কি? আপনি আপনি একটা থেমে গেল পৃথা। তুর্য তাকে টেনে ঘুরিয়ে নিল নিজের দিকে। একটু নাচিয়ে প্রশ্ন করল, আমি একটা মুরগির বাচ্চা জামাই, বলো বলো। পৃথা কটমট করে তাকালো তুর্যের পানে, তবে বলল না কিছুই। একে বলে লাভ আছে কি কিছু? যত যাই বলবে গায়ে লাগবে না এর। এ যা করবে করবেই। তপ্ত নিঃশ্বাস ফেলল পৃথা। তুর্যকে একটা ভেঙচি কেটে চোখ বন্ধ করে নিল। তুর্য আরও বলল না কিছু, চুপচাপ পৃথার মুখের পানে তাকিয়ে শুয়ে রইল। তুর্যের নীরবতা কেটে গেল খানিকটা সময়। বৃষ্টির তেজ আগে থেকে কিছুটা কমেছে। বাইরের আবহাওয়া এখন বেশ ঠান্ডা হলে ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠতে শুরু করেছে। একই কক্ষে পাশাপাশি অবস্থানরত দুই নরনারী। নারী পুরুষ হলো আগুন আর মোমের ন্যায়। এরা পাশাপাশি থাকলে গলার সম্ভাবনা থাকে অধিক, তারপর আবার যদি থাকে ভালোবাসা। পৃথা এবং তুর্যের অবস্থাও এই মুহূর্তে খানিকটা তেমনই। এতদিন তাও তাদের মধ্যে কিছু প্রতিবন্ধকতা ছিল, ভালোবাসাটা ছিল একপাক্ষিক। কিন্তু এখন তারা দুজনেই দুজনের মনের কথা সম্পর্কে অবগত। এমন একটা পরিস্থিতিতে কি নিজেকে নিয়ন্ত্রণ রাখা যায়? তাছাড়া সবচেয়ে বড় কথা, তারা বিবাহিত। একজনের উপর অন্যজনের সম্পূর্ণ অধিকার রয়েছে। পৃথা তবুও নিজেকে নিয়ন্ত্রণ করতে চাইল। নিজের ভিতরকার অনুভূতি উপলব্ধি করতে পেরে দূরে সরে যেতে লাগলো তুর্যের নিকট থেকে। কিন্তু তুর্য সায় জানালো না এই কার্যে। সে আরো গভীরভাবে নিজের সাথে জড়িয়ে নিল পৃথাকে। কিছুটা অসহায় কণ্ঠে বলল, আর কত শাস্তি দিবে আমাকে?
পৃথা নিজের চক্ষুদয় বন্ধ রেখেই জবাব দিল, আগামী 7 বছর। তুর্য তৎক্ষণাৎ উত্তর দিল না কোনো। বিছানায় উঠে বসলো সে। পৃথাকেও হাত টেনে উঠালো বিছানা থেকে, বসালো নিজের কোলে, দুহাতে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল, আমার তোমাকে অনেক কথা বলার আছে বউ। পৃথা আজ কোনো বাধাহীন ভাবেই বলল, বলুন, আমি শুনতে চাই আপনার সব কথা। তুর্য মাথা রাখলো পৃথার কাঁধে, শান্ত কণ্ঠে বলতে শুরু করলো, তোমার সাথে আমার জোর করে বিয়ে দেওয়া এবং আমার করে দিয়ে বিয়ের আসর ত্যাগ, কোনোটাই তোমার অজানার নয়। বিয়ের আসর ত্যাগের 1 মাসের মাথায় আমি দেশ ছেড়েছিলাম, পালিয়ে জমিয়েছিলাম ইংল্যান্ডে। কিন্তু সেখানে গিয়েও আমি শান্তি পাইনি। প্রতিটি মুহূর্তে তোমার অবাধ্য পিছুটান আমাকে তাড়া করে বেরিয়েছে। বারবার মনে হয়েছে আমি ভুল করেছি। যতই জোর করে বিয়ে হোক না কেন, বিয়েটা তো হয়েছে। আবার তোমার আর আমার বয়সের পার্থক্য ভেবে বারবার পিছিয়ে গেছি। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভোলার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তোমাকে ভুলতে আমি অন্য মেয়েদের সামনে দিয়ে পর্যন্ত যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু তাও পারিনি। কোনো মেয়ের পানে তাকালে আমার অবচেতন মস্তিষ্ক বারবার তোমাকে স্মরণ করিয়েছে। তোমার অদৃশ্য এক পিছুটান তোমার প্রতি আমাকে আসক্ত করে তুলেছিল ভীষণ বাজেভাবে। ধীরে ধীরে আমি বুঝতেছিলাম আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আমার একদম চলবে না। বারবার তোমার কাছে ছুটে আসার চেষ্টা করেছি, কিন্তু সে পথটাও নিজের হাতেই বন্ধ করেছিলাম। দীর্ঘ 5 বছর তোমার জন্য ছটফট করতে করতে নিজের পড়াশোনা শেষ করলাম। ছুটে আসতে চাইছিলাম দেশে। সকলের অবসরে আমি এসেছিলাম ও দেশে, কিন্তু আবারও বাবার ব্যবসার কাজ আর আমার জীবনের সবচেয়ে বড় একটা সিদ্ধান্ত সব কিছু বদলে দিল। আবারও 2 বছরের জন্য আমাকে তোমার থেকে দূরে সরিয়ে দিল। আমি তখন সেই দূরত্ব মেনে নিলাম, কারণ আমি ভেবেছিলাম আমি তোমাকে সেদিন ছেড়ে গেলেও আমার পরিবার ঠিক তোমাকে আমার জন্য রেখে দিয়েছে। আমি দেখেছিলাম আমার মা তোমার জন্য কতটা আবেগী ছিল, কিন্তু সেই যে তোমাকে আমার করে রাখতে পারেনি, কিংবা মাঝখানে এত কিছু ঘটে গেছে আমি বুঝতে পারিনি। আর হলো খোঁজ খবর নেওয়ার কথা। আমি যখনই বাড়িতে কল করেছি তোমার একটা খোঁজ পাওয়ার জন্য, আমার হৃদয় আঁকুপাকু করেছে, কিন্তু লজ্জায় মুখ ফুটে তোমার কথা জিজ্ঞাসা করতে পারিনি। আমি তো তোমাকে ছেড়ে গিয়েছিলাম, তোমাকে দূরে ঠেলে দিয়েছিলাম। কোন মুখে আবার বাড়ির লোকদের কাছে তোমার কথা জানতে চাইতাম? তাছাড়া ওই যে বললাম, আমি ভেবেছিলাম আমার পরিবার তোমাকে আমার জন্য রেখে দিয়েছে, তাই একটু নিশ্চিন্ত ছিলাম। থামলো তুর্য আবার। দেখো, এই 7টা বছর তুমি জানতে না আমাদের বিয়ের কথা, তাই তোমার উপরে কখনো এর প্রভাব পড়েনি। যতটুকু পড়েছে তাও তোমার অবসরে, অথচ আমি সবটাই জানতাম। 7টা বছর প্রতিটা দিন আমি অপরাধবোধে ভুগেছি। একটা বার তোমাকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষায় ছটফট করিয়ে মরেছি। তোমাকে ছেড়ে গিয়ে কম তো শাস্তি পেলাম না, আর কত শাস্তি দেবে আমাকে? পৃথা মনোযোগ দিয়ে শুনলো তুর্যের সব কথাগুলো। বুঝলো সে তুর্যকে, আর এমনিও এই পুরুষের উপর তার রাগ অভিমান নেই কিছু, যা আছে সব ভালোবাসা। পৃথা আলতোভাবে হাত রাখলো তুর্যের পিঠে, হুট করে বলল, ভালোবাসি প্রিয়। তুর্য থমকালো। সেই বহুল কাঙ্ক্ষিত বাক্য, যা শোনার জন্য এত বছর ধরে মরিয়া তুর্য, আচ্ছা সে কি ঠিক শুনছে নাকি ভুল? তুর্য নিজের থেকে ছাড়িয়ে নিল পৃথাকে। মেয়েটার মুখ পানে তাকিয়ে অবিশ্বাস্য কণ্ঠে বলল, কি বললে তুমি? আবার বলো। পৃথা একটু ঝুঁকে গেল তুর্যের পানে, ছেলেটার কানের কাছে মুখ নিয়ে মৃদু কণ্ঠে বলল, ভালোবাসি, ভালোবাসি, ভীষণ ভালোবাসি প্রিয়। তুর্য আনন্দে আত্মহারা হলো। হৃদয়ে প্রশান্তির হাওয়া বইতে শুরু মুহূর্তেই। বেচারা আর নিজেকে সামলাতে পারল না, 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরল পৃথাকে। উৎফুল্ল কণ্ঠে বলল, ভালোবাসি বউ, ভীষণ ভালোবাসি। কথাটা বলেই পরপর আবার ছেড়ে দিল পৃথাকে। 2 হাতের ভাঁজে মেয়েটার মুখ তুলে টপাটপ চুমু খেলো গোটা কয়েক। অতপর হঠাৎ ওষ্ঠের নিকট এসে থেমে গেল। একটু সময় নিয়ে পরম যত্নে নিজের শুষ্ক দুষ্ট ঠোঁট মিলিয়ে দিল পৃথার নরম উষ্ণ ওষ্ঠে। উন্মাদের ন্যায় ওষ্ঠের প্রবল ঘর্ষণে নাজেহাল করে তুলল মেয়েটাকে। পৃথাও আজ আর বাধা দিল না, নিজেকে সায় জানালো তুর্যের কার্যে। নিজের 2 হাত দ্বারা খামচে ধরল বেচারার পিঠ। তুর্য পৃথার ওষ্ঠে চুমু খেতে খেতে তাকে শুয়ে দিল বিছানায়। ধীরে ধীরে অষ্ট ছেড়ে নামলো মেয়েটার ঘাড় গলায়। ছোট ছোট চুমুতে দিশাহারা করে তুলল পৃথাকে। তুর্যের পর্শে বেসামাল হলো, নাজুক হয়ে পড়ল মেয়েটা। নিঃশ্বাস ভারী হয়ে এলো তর, তবুও দুষ্টু বুদ্ধি গেল না।
ওই যে কথাই আছে না, যে যেমন তার সাথে মিলেও তেমন, সুতরাং তুর্য যেমন তার বউ তো তেমনই হবে। এমন এক অনুভূতিময় পরিস্থিতিতে এসেও মেয়েটা হুট করেই বলল, আমার এখনো 18 বছর বয়স হয়নি। আইন অনুযায়ী আমি এখনো শিশু। একজন শিশুর সাথে এসব করা পাপ, ঘোর পাপ। তুর্য মাথা তুলল পৃথার গলা থেকে, অত্যন্ত ঠান্ডা কণ্ঠে বলল, মারতেছো আমাকে? না, শুধুমাত্র। আর কিছু বলতে পারল না পৃথা। তুর্য একটু ঝুঁকে আকস্মিক বেশ শক্তপোক্তভাবে কামড় বসিয়ে দিল মেয়েটার ওষ্ঠে। চেঁচিয়ে উঠল পৃথা, ওষ্ঠে হাত বুলাতে বুলাতে বলল, এটা কি করলেন আপনি? কামড় কেন দিলেন? তুর্য উত্তর দিল না পৃথার কথার, উল্টো নিজের শরীরে জড়ানো টি শার্ট খুলতে খুলতে বলল, চুপ, একদম চুপ। আর একটা কথাও নয়, আর একটা উল্টোপাল্টা কথা বললে তোকে জানে মেরে দেবো একদম। পৃথা ওষ্ঠ প্রসারিত করলো, ডান হাতটা উঁচিয়ে তর্জনী আঙুলটা দ্বারা আলতোভাবে স্পর্শ করলো তুর্যের নগ্ন বক্ষে। কণ্ঠে ধীর বিশ্বাস নিয়ে বলল, পৃথাকে জানে মেরে দেওয়ার আগে তুর্য চৌধুরীরই জান চলে যাবে। তুর্যের দৃষ্টি শীতল হলো, পৃথার হাতটা চেপে ধরলো নিজের পক্ষে, মৃদু কণ্ঠে বলল, এত বিশ্বাস? পৃথা হাসলো, ধীর কণ্ঠে বলল, নিজের থেকেও বেশি। তুর্য চোখে চোখ রাখলো পৃথার, প্রশান্তিতে ভরে উঠল তার হৃদয়। যে চোখ এতকাল ভালোবাসা দেখার তীব্র আকাঙ্ক্ষায় ছটপটিয়ে কাটিয়েছে, বেচারা আজ সেই চোখ পূর্ণ ভালোবাসার অস্তিত্ব দেখা পাচ্ছে, খুঁজে পাচ্ছে অগাধ বিশ্বাস। এই জীবনের সবচেয়ে বড় পাওয়া, জীবনের পূর্ণতা। তুর্য আর কথা বাড়ালো না। আজ এই বৃষ্টিস্নাত রজনীতে সে নিজের করে নিতে চাইল নিজের প্রিয়তমাকে। তুর্য আবারও নিজেদের দূরত্ব ঘোঁচালো, একটু ঝুঁকে মুখ ডুবালো পৃথার ঘাড়ে, ছোট্ট ছোট্ট চুমুতে সিক্ত করলো মেয়েটাকে। ধীরে ধীরে বেসামাল হলো তুর্যের স্পর্শ, ভারী হলো পৃথার নিঃশ্বাস, আর কোনো বাধা দেওয়ার সক্ষমতা হারালো মেয়েটা। ভালোবাসার সুখে খামচে ধরল তুর্যের উন্মুক্ত ফর্সা পিঠ, একে অপরের মাঝে হারিয়ে গেল একটু একটু করে। অবশেষে পূর্ণতা পেল দুটি নরনারী, একটি স্নিগ্ধ ভালোবাসা। ভোরের আলো ফুটেছে, চারিদিকটা ইতিমধ্যে ভরে উঠেছে সূর্যের তীব্র আলোক রোশনিতে। গতকাল সারা রাত ধরে বৃষ্টির হওয়ার দরুন আজ যেন একটু বেশি চনমনে সূর্যটা। সেই চনমনে সূর্যের আলো চোখে পড়তেই ঘুম ভেঙে গেল পৃথার। পিট পিট করে চোখ খুলতেই নিজেকে আবিষ্কার করলো তুর্যের নগ্ন বক্ষে, সাথে নিজের দেহের পানে তাকিয়ে লজ্জায় পড়ল মেয়েটা। ইস, গতকাল রাতে কি অসভ্যতমটাই না করলো তুর্য, অথচ এখন ভাজা মাঠ উল্টে খেতে জানে না যেন, একদম নিষ্পাপ বাচ্চাদের ন্যায় ঘুমিয়ে আছে। পৃথা চোখ তুলে তাকালো তুর্যের ঘুমন্ত মুখশ্রী পানে। ইচ্ছে হলো হাত বাড়িয়ে ওই মুখটা একটু ছুঁয়ে দিতে, একটু আদর দিয়ে ভরিয়ে তুলতে। পৃথা তাই করলো, হাত বাড়িয়ে ছুঁয়ে দিল তুর্যের ঘুমন্ত মুখশ্রী। মাথাটা ঝুঁকিয়ে আলতোভাবে চুমু খেলো স্বামীর গালে কপালে। অতপর কি ভেবে হঠাৎ তুর্যকে ধাক্কা মেরে উঠে বসলো বিছানায়। গভীর ক্রোধে তুর্য আর তার শরীরের একসাথে জড়ানো কাঁথাটা টেনে ঢেকে নিল শুধুমাত্র নিজেকে। ঘুমের মধ্যে আকস্মিক ধাক্কায় ভড়কে গেল তুর্য, ধরপড়ে উঠে বসলো বিছানায়, ব্যস্ত হয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।